আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা আরেক প্যাটার্নের ম্যাথ নিয়ে। যেমন ধরেন আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল হেল্প টু ম্যাচুরিটি শেয়ারস। এরকম শেয়ারসগুলোকে আমরা কেমনে ইন্টারেস্টগুলোকে অ্যাকাউন্ট করা যায় অথবা কিভাবে জার্নালস এন্ট্রিজগুলো দেওয়া যায় আমরা সেগুলো দেখিয়ে দিয়েছিলাম। তবে আজকে যে ম্যাথটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল ইনভেস্টমেন্ট বেসড। এটা হচ্ছে কীরকম, যখন একজন ইনভেস্টর তার সবগুলা ইনভেস্টমেন্ট শুধু একটা জায়গায় ইনভেস্ট করে, হয়তোবা শেয়ার হলো শেয়ার, হয়তোবা ডিভেঞ্চার হলো ডিভেঞ্চার, শুধু একটা জায়গায় একক বিনিয়োগ করে আমরা আজকে এই টাইপসের একটা ইনশাল্লাহ কী করছি ম্যাথ নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে দেখা যাক, প্রথমে কোয়েশ্চেনটা একটু দেখি। Samir Company purchases Taka 5 lakh of 10% 5 years bonds on January 1, 2014 with interest payable on July 1 and January 1. তার মানে সামির কোম্পানি কি করলো, 5 লক্ষ টাকার একটা বন্ড পারচেজ করলেন 10% ইন্টারেস্টে, আর যেখানে আপনার ইয়ারলি দুইটা কি হবে ইন্টারেস্ট পাবে। কীরকম এটা, একটা হচ্ছে জুলাই 1 আর একটা হচ্ছে কত জানুয়ারি 1, দুইটাতে ইন্টারেস্ট পেয়েবল হবে। দ্য বন্ড সেল ফর টাকা 5,40,550। ভালো করে খেয়াল করে, সামির কিনছে কত টাকায়, 5 লক্ষ টাকায়। সামির যখন কিনছে তখন কন্ডিশন ছিল এমনই, মানে সামির থেকে কতটুকু পেয়েবল ছিল, জুলাই 1 এবং জানুয়ারি 1 এসে 10% করে ইন্টারেস্টটা তার কাছে পেয়েবল ছিল। দ্যাট মিনস হি হ্যাজ টু পে, তাটা পে করতে হবে। এখন দেখেন সে এই বন্ডটা বিক্রি করছে কত টাকায়, 5,40,555 টাকায়, হুইচ রেজাল্টস ইন আ বন্ড প্রিমিয়াম অফ টাকা 40,550। এখানে বন্ড প্রিমিয়াম মানে হচ্ছে সে বন্ডটা বিক্রি করে যেই টাকাটা গেইন করছে, যেই টাকাটা প্রফিট করছে, এটাকে বলা হচ্ছে কি বন্ড প্রিমিয়াম। অ্যান্ড অ্যান ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ 8%। তার মানে জিনিসটা কীরকম হচ্ছে দেখেন, ও কিনছে 10% ইন্টারেস্টের, আবার সে সেলস করছে কত টাকায়, 40,555 টাকায়, এবং ইফেক্টিভ ইন্টারেস্ট হচ্ছে কত, 8%। এখন যদি হয় এই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে দেখেন, শো দ্য জার্নালিটিস ফর দ্য পারচেস অফ দিস বন্ড। সে যে প্রথম একটা যে বন্ড পারচেস করছে তার জন্য একটা জার্নাল দিতে পড়ছে, একটা কাজ। সেকেন্ড কাজ, ডিসক্লোজ দ্য ইফেক্ট অফ দ্য প্রিমিয়াম অন দ্য ইন্টারেস্ট রেভিনিউ। এবার বলছে কি, ডিসক্লোজ দ্য ইফেক্টিভ অফ দ্য প্রিমিয়াম অন দ্য ইন্টারেস্ট রেভিনিউ রেকর্ড ইচ পিরিয়ড অন 31 ডিসেম্বর। তার মানে দেখেন স্যার, ইয়ারলি যেই দুটা ইন্টারেস্ট হবে রেভিনিউ হবে, এই দুটো আমার এখানে কী করতে হবে, দেখাতে হবে। ইন টোটাল আমার 3টা জার্নাল হবে। তাহলে প্রথমে দেখেন ও যেইটা বন্ডটা পারচেজ করছে তার জন্য একটা আমরা কী দেবো, এখানে একটা জার্নাল দিব। এরকম যদি কখনো একক ইনভেস্টমেন্ট থাকে এগুলোকে আমরা বলি কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। অনেকের মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের মধ্যে, স্যার আপনি এখানে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস জিনিসটা কোত্থেকে আনছেন বা কোত্থেকে দেখছেন। স্যার আপনার যদি এই টপিকটা বুঝতে হয়, আপনার একদম ফার্স্ট আমার যে একটি ইনিশিয়াল ক্লাস আছে 1 নম্বর, আপনি যদি কখনো অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট আমার প্লে লিস্টে গিয়ে এই ফোল্ডারে ঢুকেন, আপনি দেখবেন ক্লাস 1, 2 সিরিয়ালে আছে। কাইন্ডলি আপনি প্রথমে ক্লাস 1টা করে আসবেন, কারণ ওখানে আমি ডেসক্রাইব করছি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস জিনিসটা কী। তারপরও আমি আরেকটু রিমাইন্ড করে দিই আপনাকে, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস মানে হচ্ছে যেই সিকিউরিটিসগুলো আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত কখনো ধরে রাখার প্রয়োজন হয় না, এবং এটা কখনো কোনো বাণিজ্যিক বা কমার্শিয়াল পেপারের আওতাভুক্ত হয় না, এটাকে বলা হচ্ছে কি আপনার অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। এটা হচ্ছে কীরকম, যেমন ধরেন শেয়ারকে আমরা কী করি এক্ষুনি নিয়ে এক্ষুনি বিক্রি করতে পারি, এগুলো ঠিক সেম। বন্ড ডিবেঞ্চার এগুলোর কথা আপনি যদি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যদি নিয়ে থাকেন, মোর দেন 1 ইয়ার অথবা মোর দেন 1 ইয়ার নয়, আমরা এটাকে বলা উচিত আমাদের মোর দেন 5 ইয়ার্স। এখন তো 5 ইয়ার্সে কোনো কিচ্ছু বলা নেই, তার মানে কত 1 ইয়ার। আর দেখেন ও নেওয়ার সাথে সাথে বিক্রি করে দিছে, ঠিক না, দেখেন সেল ফর টাকা হুইচ রেজাল্টস বিক্রি করে দিছে। তার মানে এই ক্যাটাগরিগুলো দেখে আপনার বুঝতে হবে এটাকে হেল্প টু ম্যাচুরিটি হবে নাকি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস হবে। আমি আবার বলছি,
অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস মানে হচ্ছে ওই সকল সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করে যেগুলোতে মূলত নির্দিষ্ট সময় রাখা পর্যন্ত ধরে রাখার দরকার নেই আর কোনো বাণিজ্যিক পেপারের আওতায় পড়ে না। ইনস্ট্যান্ট চাইলে আপনি কী করতে পারেন, বিক্রি করে দিতে পারেন, এখন নিয়ে এখনই বিক্রি করে দিতে পারেন। এগুলোকে বলা হচ্ছে কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। আপনি যদি আমার বেসিক ক্লাসটা করে আসেন একটা আইডেন্টিফিকেশনে, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। যদি হয় তাহলে দেখেন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করলাম, অপরদিকে ক্যাশকে আমরা কী করলাম, ক্রেডিট করলাম। এখন দেখুন তো স্যার, আপনি তো কিনছেন ঠিক আছে, কিন্তু আপনি বিক্রি করছেন কত টাকায়? 5,40,555 টাকায়। টাকা কিন্তু সবসময় এটাই হবে, 5 লক্ষ কত হবে? 40,555, 5,40,000। অর্থাৎ আপনি যদি কখনো এরকম যদি বন্ড কিনে থাকেন যেটাকে আপনি পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে বা প্রফিটের আশায়, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনি সেল ভ্যালিউ যেটা আপনার কাছে অ্যাকসেপ্টেন্স ওটাকে কাউন্ট করতে হবে। এবার তাহলে আমাদের প্রথম এন্ট্রিটা হয়ে গেছে কিনা দেখেন তো। শো দ্য জার্নালিটিস ফর দ্য পারচেস অফ দিস বন্ড। এই যে বন্ডটা কিনলাম এটার জন্য আমি জার্নালটা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট একটা এক্সপ্লেনেশন লিখে দেবো আমি। তাহলে আমি এক্সপ্লেনেশনে কি লিখবো? এটা টু record the purchase of bond দিয়ে দিলাম। আশা করি এটা কারো কোনো বুঝতে অসুবিধা হয় নাই। সবারই শুধু একটা জায়গায় সমস্যা হতে পারে আপনাদের, এটা হচ্ছে কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি এখানে, সাবটাইটেলের মধ্যে আপনি দেখে নেবেন, নিচে আমি দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট একটু পড়ে নেবেন। হয়ে গেছে। যদি এটা হয় এবার আমরা জুলাইয়ের 1-এ যাই। জুলাইয়ের 1-এ দেখেন কি বলছে, এই যে একটা ইন্টারেস্ট আছে, এটা কতটুকু হবে আমরা সেটা একটু আগে হিসাব করে নিই। আমরা যদি এই ইন্টারেস্টটা হিসাব করি তাহলে আমাদের একটা বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনের হিসাব করতে হবে। এটা কীরকম হিসাব করব আমরা? যেমন ধরেন আমার ক্যাশ রিসিপ্ট করতেছি কত, একটু দেখি আমরা। ধরেন আমি যদি বলি ক্যাশ রিসিপ্ট, আমি কতটুকু ইন্টারেস্ট পাচ্ছি ভালো করে খেয়াল করেন। আমার টাকা আছে কত? 5 লক্ষ ইন্টু 10%, আর মান্থ হচ্ছে কত? যদি কখনো জুলাইয়ের 1 হয় তার মানে 6 মান্থ। আপনি এখানে হাফ দিতে পারেন অথবা 6/12 যদি দেন সেম অ্যান্সার আসবে। এখান থেকে আমি এক্স্যাক্টলি কত পেয়েছি সেটা যদি আমি বের করতে চাই, আমার তাহলে মাইনাস আপনি দিতে পারেন এখানে ইন্টারেস্ট রেভিনিউ, মাইনাস কি দিতে পারেন? ইন্টারেস্ট রেভিনিউ। এটা কেমন হবে? ইন্টারেস্ট রেভিনিউটা কত দেখেন, আমি কত টাকা বিক্রি করছি? 5,40,555 টাকায় বিক্রি করছি। কত পার্সেন্টে? 8%। ঠিক ডেটটা কত? 6/12। আগে একটু আমরা জাস্ট ক্যালকুলেশনটা করি, দেন আমি আপনাকে জিনিসটা আরও একটু পরে ক্লারিফাই করছি। তাহলে দেখেন 5 লাখ ইন্টু কত পার্সেন্ট? 10% ইন্টু 6/12 কত আসে এখানে? 25,000 টাকা। তাহলে এই কন্ডিশন অনুসারে স্বামীর যে কন্ডিশন এটা কিনছে সেই অনুসারে ক্যাশ রিসিপ্ট হচ্ছে কত আপনার? 25,000 টাকা। তাহলে আমরা যদি দেখি 5,40,555 উপর যদি 8% হয় তাহলে 6 মাসের 12, তাহলে কত হচ্ছে আপনার? 21,620 টাকা। তাহলে এবার 25,000 টাকা থেকে আমরা যদি 21,620 মাইনাস করি তাহলে কত হয় দেখেন তো? 3,380 টাকা। এই যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে কি বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। এবার আপনি একটু ভালো করে খেয়াল করেন আমরা কেন এই জিনিসটাকে ক্যালকুলেশন করলাম। এটা বোঝার সহজ উপায় হচ্ছে দেখেন, সামির যখন এটা কিনছে তখন তার প্রাইস ছিল কত? কন্ডিশন ছিল এরকমই 5 লাখ, 10%। সে প্রতি 6 মাস পর পর এই অ্যামাউন্টে সে ইন্টারেস্ট পায়। সামির যখন এটা কিনছে, সামির যে কোম্পানি থেকে কিনছে, সামির কত টাকা পায় দেখেন তো? 25,000। এখন সামির যখন বিক্রি করে দেয়, যার কাছে বিক্রি করে দেয়
ঠিক তার থেকে পে করতে হচ্ছে কত 21,620 টাকা। তার মানে সামিরের প্রফিট হচ্ছে কত 3,380 টাকা। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখানে যদি জার্নাল করি প্রথম আমরা দেখব এই ইন্টারেস্টের ক্ষেত্রে যেহেতু দুইটা ডেট আছে, সবসময় আগেরটাকে আমরা ক্যাশ পাওয়া হিসাবে ধরা হয়, মানে প্রথম যে ডেটটা থাকে ওটাকে আমরা ক্যাশ রিসিপ্ট করে হিসাবে কাউন্ট করা হয়। বিধায় আমি দিলাম এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্টকে কী করলাম, আমি ধরেন আমি বোঝার সুবিধাতে ডেবিট দিচ্ছি, এটা কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক নয়। আমি ক্যাশটা কেমনে বের করছি এটা আপনাকে দেখাই। 5 লক্ষ গুণ 10% গুণ 6 ভাগের কত 12। তাহলে এখানে আমার হচ্ছে কত, এই যে 25,000 টাকা আমরা কেমনে পেয়েছি এটা জাস্ট আমি আপনাকে একটু এখানে আপনার বোঝার সুবিধাতে আমি দেখাই দিচ্ছি। প্রথমে একটা একটা করতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমি এখানে কত টাকা লিখতেছি, 25,000 টাকা আমি পেয়ে গেছি। এবার খেয়াল করি আমরা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস হচ্ছে কোনটা জানেন, ওই যে অ্যামাউন্টটা এখান থেকে প্রফিট করে সেটা কত 3,380 টাকা না, এই অ্যামাউন্টটা আসবে কত এখানে ক্রেডিট পাশে, কারণ এই অ্যামাউন্টটা বন্ডের এগেইনস্টে কি করে প্রফিট গেইন করে। অপরদিকে খেয়াল করি আমরা ইন্টারেস্ট রেভিনিউ কত দেখি, আমরা ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে আপনার 21,000 কত, তাহলে এখানে 620 টাকা। যাদের ইন্টারেস্ট রেভিনিউটা বুঝতে অসুবিধা হবে আমি আপনার জন্য এই ক্যালকুলেশনটা জাস্ট এখানে আমি আবার লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। 5,40,500 কত 55 গুণ 8% আর 6 ভাগের কত 12 দিলে যে অ্যামাউন্টটা আসবে ঠিক এটা হবে 21,620 টাকা। এটা আপনি যেভাবে মনে রাখেন, আমি ক্যালকুলেশনটা দিয়েছি, আমার মনে হয়েছে এটা প্রথমে এইভাবে করলে জিনিসটা আপনার জন্য বুঝতে অসুবিধা হয়। কারণ আপনি এখানে সামির একজ্যাক্ট প্রাইসটা কত, একজ্যাক্ট রিসিপ্ট করছে 25,000 টাকা, কিন্তু সে যখন আবার বিক্রি করে এখান থেকেও যে অ্যামাউন্টটা দিতে হচ্ছে একটা গ্যাপ, এই গ্যাপটা আমি আপনাকে জাস্ট ভেঙে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এবার যদি এটা হয়ে যায় আমরা আমাদের পরের যে একটা জার্নাল আছে আমরা উঠাতে যাই। যদি আমরা পরেরটা যাই খেয়াল করেন, আমরা কিন্তু এই যে জানুয়ারি 1 তারিখ যে একটা অ্যামাউন্ট পাবো ওই টাকাটা আমরা এখনো পাই নাই, যেটা মানে বছর শেষে গিয়ে আমরা পাওয়ার কথা আর কি। তাহলে যেহেতু ওটা পাই নাই, ইনকামের টাকা যদি কখনো আমরা ফিউচারে পাই এটাকে আমাদের জন্য কি হয় কারেন্ট অ্যাসেট না, আয় বা লাভের টাকা যদি বকেয়া থাকে মানে রিসিভেবল হয়, যেটা আমি এখনো পাই না কিন্তু ভবিষ্যতে কি অবশ্যই পাবো, এটা আমার জন্য কি হয় আপনার কারেন্ট অ্যাসেট। তাহলে প্রথমে এটা লিখে আমরা ইন্টারেস্ট রিসিভেবল টাকাটা আমরা দিয়ে দিলাম, ডেবিট গেল। এগুলো ঠিক আগের মতো, শুধু আমি আপনি এখানে ক্যাশ রিসিপ্ট করছি বিদা ক্যাশ দিয়েছি, তো এখানে কি হবে ইন্টারেস্ট রিসিভেবল, আরটা কি হবে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট। আর আগের মতো ইন্টারেস্ট রেভিনিউ কি হবে ক্রেডিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। এবার এই অ্যামাউন্টটা আমরা কেমন বসাবো একটু ভালো করে খেয়াল করে দেখেন। এমনি লিখিত মূল্য অনুসারে এই যে 5 লক্ষ টাকা 10% আমার ইন্টারেস্ট কত রিসিভেবল হয় কত, এটা তো কখনো পরিবর্তন হবে না। আমার যেটা লিখিতভাবে যে একটা ইন্টারেস্ট পাওয়ার কথা আমি তো এক্স্যাক্টলি পরের সেশনে গিয়ে বা পরে যে টাইমটা দেওয়া আছে আমি তো ওই টাইমে সেম অ্যামাউন্টটা পাবো। তাহলে এখানে কত হয় আপনার 25,000 টাকা বসায় দেন। তাহলে ডিফারেন্সটা ক্রিয়েট হয় কোথায় জানেন, এই যে পরে একটা সে বন্ডটা সেলস করছে না, এখানে অ্যামাউন্টের সাথে যখন সে দিবে তখন এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। ওকে, আমরা যদি আমাদের যেহেতু বললাম প্রতি বছর একই অ্যামাউন্ট, যেহেতু ওরা দুটো সেশনে যেহেতু একই অ্যামাউন্ট হচ্ছে 25,000 পেয়ে গেলাম, তাহলে আমার একজ্যাক্ট ইন্টারেস্ট রেভিনিউটা কত,
এটা যদি বের করি তাহলে আমার বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনের জন্য আমার কোনো কষ্ট হবে না, এটা অটোমেটিক্যালি বের করতে পারবো। তাহলে কেমনে বের করব? দেখেন, ইন্টারেস্ট রেভিনিউ যেটা সেটা বের করার উপায় হচ্ছে কীরকম দেখেন, আমার অ্যামাউন্ট কত আছে দেখেন তো, 5 লক্ষ। আমি একটু এখানে জাস্ট আপনাকে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, আমার এখানে নিচে স্পেস নেই। ধরেন 5,40,000 কত আছে এখানে, 555 টাকা মাইনাস আগের ইয়াতে যেটা একটা বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন আছে, প্রফিটের এই টাকাটা বাদ দেন আপনি, 3,380 গুণ 8% গুণ 6/12। তাহলে আমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেভিনিউ কত একটু দেখি আমরা। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 5,40,000 মাইনাস 3,380 ইন্টু কত হয় 8%, বের করার পর 6 দিয়ে মাল্টিপ্লাই করেন, 12 দিয়ে ডিভাইড করেন, আপনি যে অ্যামাউন্টটা পাবেন 21,400 কত 87। তাহলে দেখেন আমার ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে কত, আমার 21,487 টাকা। এখন তাহলে আমরা যদি 25,000 টাকা থেকে এই টাকাটা মাইনাস করি, তাহলে আমাদের এখানে 3,513 টাকা। এই টাকাটাকে বলা হচ্ছে কীরকম, ওই যে অ্যামোর্টাইজেশন ফর বন্ড প্রিমিয়াম 3,500 কত টাকা, 13 টাকা। অর্থাৎ আমি এটাকে আগে প্লাস মাইনাস করে দেখিয়েছিলাম, তো আপনি ঠিক সেমভাবে করতে পারেন। যেমন ধরেন এই সেম ফর্মুলা, এটা ঠিক আছে, এখানে অ্যাভেলেবল ফর সিকিউরিটিস এটা যেটা বের করছি, এখন আমি ঠিক সেম বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা এখান থেকে বের করছি। কেমনে বের করছি দেখেন, আগের বছর তো মনে করেন বা আগের যে একটা ইন্টারেস্ট ছিল ওটা 5,40,555 টাকা ছিল, তাই না? এখন ওখান থেকে আমি তো পরের ইনস্টলমেন্টে যখন গেছি আমি, তখন জাস্ট পুরো ফর্মুলাটা একই থাকবে। ওখান থেকে একটা কোন টাকাটা বাদ দিয়েছি দেখেন তো, আগের বছর যে একটা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন আছে, আগের সেশনের বলি আমরা, বছর না বলে ওই ইনস্টলমেন্ট টাকাটা যখন বাদ দিয়ে দিলাম, যে অ্যামাউন্টটা হবে এটা হবে ইন্টারেস্ট রেভিনিউ। এখন আপনি এটাকে একটা রিজন লিখবেন, টু রেকর্ড দ্য ইন্টারেস্ট রেভিনিউ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওই বছরের শেষে যে একটা ইন্টারেস্ট রেভিনিউ আছে এটাকে আপনি কী করছেন, নোট ডাউন করছেন। এই হচ্ছে মূলত একটা একক সিকিউরিটি যে একটা বিনিয়োগ হয়, এই টাইপসের ম্যাথ। আশা করি ইনশাল্লাহ এটাতে কারো কোনো সমস্যা থাকবে না। টিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।